Kamu pikir baik-baik, kalau sampai nanti kamu Who are you? Sorry. Hey. Sorry. ভাবো একদিন সকালে তুমি ঘুম থেকে উঠেই দেখলে তোমার পাশে বসে রয়েছে একটা অচেনা সুন্দরী মেয়ে। তুমি তার ব্যাপারে কিছু না জানলেও সে কিন্তু তোমার ব্যাপারে সব জানে। এমনকি মেয়েটা দাবি করছে সে নাকি তোমার বউ, যে ভবিষ্যৎ থেকে এসছে। এখন প্রশ্ন হচ্ছে মেয়েটাকে, সে কি সত্যি ভবিষ্যৎ থেকে এসছে নাকি সে কোনো মিথ্যেবাদী? এতদিন তো অনেক ইন্দোনেশিয়ান হরর মুভি দেখলে, তাই আজ নিয়ে এসছি ইন্দোনেশিয়ার একটা লাভ স্টোরি, সোরে এ ওয়াইফ ফ্রম ফিউচার। জনাথন ওরফে জন একজন ইন্দোনেশিয়ান ফটোগ্রাফার। অনেক বড় তার স্বপ্ন, সে একজন বিখ্যাত ফটোগ্রাফার হতে চায় যাকে পুরো পৃথিবী এক নামে চিনবে। সে চায় তার ফটোর সোলো এক্সিবিশন করাতে, যা দেখতে দেশ বিদেশ থেকে লোক আসবে। এই জন্যই সে এখন থাকে ক্রোয়েশিয়া। এইখানে সে ক্রোয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করে, কখনো দুই মেরুতে ভাল্লুকের দুষ্টুমি, কখনো আবার সূর্যাস্তের অপরূপ দৃশ্য। জন যে একজন সত্যি ফটোগ্রাফার তা বলার বাহুল্য রাখে না। সে জানে ঠিক কোন সময় কিভাবে ফটো ক্যাপচার করলে দর্শকের মন জয় করবে। কিন্তু সমস্যা হলো তার দৈনন্দিন জীবনটা ভীষণ অগোছালো। অতিরিক্ত ধূমপান, মদ্যপান, দিনের প্রায় পুরো সময়টাই ফটোগ্রাফিতে দেওয়ার জন্য পর্যাপ্ত ঘুমের অভাব, আর সাথে শরীরচর্চার তো প্রশ্নই ওঠে না। পরের দিন জন বারে তার বন্ধু কার্লোর সাথে দেখা করতে যায়। জন তাকে পরের এক্সিবিশনের জন্য তোলা কয়েকটা ফটো দেখালে কার্লো বলে যে জন যদি সত্যি এক্সিবিশনে অংশ নিতে চায় তাহলে তার দরকার কিছু ইউনিক ফটো। অতঃপর সে বাড়ি ফিরে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন জনের চোখ খুলে দেখে তার পাশে বসে রয়েছে এক অচেনা সুন্দরী মেয়ে, তার নাম সোরে। সে তো কিছুই বুঝতে পারে না, আরে মেয়েটা কে? সোরে জানায় সে নাকি ভবিষ্যৎ থেকে আসা জনের স্ত্রী। কিন্তু জন তার কথা একদম বিশ্বাস করে না, আর কেনই বা করবে? সেভাবে এইটা হয়তো কার্লোর করা একটা প্র্যাঙ্ক। কাল জনের জন্মদিন ছিল, তাই আজ হয়তো কার্লো তার সাথে মজা করার জন্য সোরেকে পাঠিয়েছে ফিউচার ওয়াইফ সাজিয়ে। সে কার্লোকে ফোন করে বলে যত তাড়াতাড়ি সম্ভব সে যেন সত্যিটা বলে সোরেকে তার ঘর থেকে চলে যেতে বলে। কিন্তু জনের কথা কার্লোর মাথায় ঢোকে না। সে তো জানেই না সোরেকে, আর সে কেন জনের ঘরে এসছে। তাদের মধ্যে হওয়া কথোপকথন সোরে শুনতে পেয়ে যায়, আর সে শুধু ওর দিকে তাকিয়ে মুচকি হাসে। জন সোরেকে জিজ্ঞেস করে কার্লো তাকে কত টাকা দিয়েছে অভিনয়ের জন্য। সে যা দিয়েছে জন তার দ্বিগুণ দেবে, কিন্তু সোরে এখনই যেন তার ঘর থেকে চলে যায়। কিন্তু সোরে কোনো টাকা না নিয়ে চলে গেলে একটু পর জন তার প্রেমিকা এলসার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য নিচে নামলে দেখে সোরে এখনো যায়নি, বরং সে নিচে সিঁড়ির কাছে তার জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। জন নিচে নামতেই সোরে বলে সে তার ওয়ালেট আর ফোনটা নিতে ভুলে গেছে। তখন জন দেখে আরে সত্যি তো, কিন্তু সোরে এটা কিভাবে জানলো? অতঃপর এলসার সাথে দেখা করার জন্য বেরিয়ে গেলে সোরেও তার পিছু নিতে শুরু করে। সোরে বলে এত তাড়াতাড়ি হাঁটলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে, আর এইবারও তার কথা মিলে যায়। একটু এগোতেই জন ধাক্কা খায় এক সবজিওয়ালার সাথে। সে হতচকিত হয়ে উঠে দাঁড়িয়ে এইবার আরও জোরে চলতে শুরু করে এবং অবশেষে ক্যাফে পৌঁছে সে এলসাকে সকাল থেকে তার সাথে হয়ে যাওয়া সব ঘটনা জানায়। তবে এলসা তার কথা সেই রকম গুরুত্ব না দিয়ে জানায় যে কাল রাতে বাবার সাথে জন ও তার বিয়ের ব্যাপারে কথা বলেছে এবং তার বাবা রাজি হয়েছে। সাথে সে জনের জন্য একটা রেস্টুরেন্ট খুলে দেবে যাতে বিয়ের পর তাদের ফাইন্যান্সিয়াল কোনো অসুবিধা না হয়। তবে জনের স্বপ্ন ফটোগ্রাফার হওয়ার, রেস্টুরেন্ট চালাবে না সে। এমন সময় ক্যাফেতে উপস্থিত হয় সোরে এবং সে নিজেকে এলসার কাছে জনের স্ত্রীর পরিচয় দিয়ে বলে তাদের নাকি ইতিমধ্যে ইন্দোনেশিয়ায় বিয়ে হয়ে গেছে, আর সাথে এইটাও বলে যে এলসার সাথে জন কথা বলেই বা কি করবে, তার সাথে এলসার খুব তাড়াতাড়ি ব্রেকআপ হবে আর সে কোনোদিনই তাকে বিয়েও করবে না। সোরের এইসব কথা শুনে এলসা রেগে জনের দিকে জল ছুঁড়ে উঠে যায়। জন ভিজে গেলেও সোরে ঠিক নিজেকে বাঁচিয়ে নেয়, যেন সে তো আগে থেকেই জানতো এলসা কি করতে চলেছে। তো এইবার জন এলসাকে ফিরিয়ে আনার জন্য তার পিছু করে, যদিও সোরে তাকে সতর্ক করে না হলে জন আরও একবার সকালের মতো ধাক্কা খেয়ে পড়ে যাবে। আর ঠিক এইবারেও তার কথা মিলে যায়। সকাল থেকে এত অদ্ভুত কাণ্ড হয়ে যাওয়ার পর প্রচণ্ড হতাশ হয়ে সে ঘরে ফেরার সিদ্ধান্ত নেয়, কিন্তু সোরে তার পিছু ছাড়ে না। তারা প্রায় ঘরের কাছে পৌঁছে গেলে জন সোরেকে তার সাথে ঘরে ঢুকতে বারণ করে, না হলে সে পুলিশকে ফোন করবে। জনের কথা মতো সোরে ঘরে না ঢুকে বাইরের একটা বেঞ্চে ওর জন্য অপেক্ষা করতে থাকে। রাত পেরিয়ে এরপর সকাল হয়ে আসে। পরের দিন জন দেখে সোরে এখনো বেঞ্চেই বসে, মানে সে গত রাত বেঞ্চে কাটিয়েছে শুধুমাত্র ওর জন্য।
এইটা দেখে তার মায়া হলে সে সোরেকে নিয়ে চলে যায় একটা রেস্টুরেন্টে। জন জানতে চায় সোরে আসলে কি চায়, সে কেন তার সাথে এসব করছে। সোরে কিছু বলার আগে ওয়েটার এসে সোরের জন্য খাবার ও জনের জন্য শুধু এক গ্লাস জল দিয়ে যায়। আসলে জন দুজনের জন্যই খাবার অর্ডার করলেও সোরে ওয়েটারকে শুধু তাকেই খাবার দিতে বলেছিল আর ওকে জল। জন এইসব দেখে কিছুই বুঝতে পারে না। শেষবারের মতো বলে সে যদি কার্লোর কথা এখানে এসে থাকে তাহলে যেন এখনই চলে যায়, কারণ অলরেডি সে অনেকজনের ক্ষতি করে ফেলেছে। তবে সোরে জানায় কার্লো এসবের কিছুই জানে না এবং সে সত্যি ভবিষ্যৎ থেকে এখানে এসছে। জন চাইলে তাকে যা খুশি জিজ্ঞেস করতে পারে। সোরের কথা মতো জন তার ব্যক্তিগত জীবনের কিছু প্রশ্ন করতে শুরু করে, যার উত্তর সে বা তার কাছের কেউ বাদে অন্য কারোর পক্ষে জানা কোনোভাবেই সম্ভব নয়। তবে সোরে সব উত্তরই জানে। এমনকি সে এটাও বলে যে 3 বছর পর যখন জনের বড় বোন সিন্ডির বিয়ে হবে তখনই তার সাথে একটা ফটো এক্সিবিশনে সোরের দেখা হবে। তারপর তারা একে অপরের প্রেমে পড়বে এবং তারপরেই বিয়ে। তার মুখে সব সঠিক উত্তর শুনে জন অবাক হয়ে যায়, কারণ এ তো মিরাকেলের থেকে কম কিছু নয়। এইসব প্রশ্নের উত্তর তো কার্লো জানে না। সে যদি মজা করার জন্য সত্যি সোরেকে এখানে পাঠিয়ে থাকে তাহলে সোরে এসব কি করে জানলো। জন বুঝতে পারে সোরেকে কার্লো পাঠায়নি, তাই সে কার্লোর কাছে গিয়ে সোরে সম্পর্কে সবকিছু খুলে বললে কার্লো বুঝতে পারে না সোরে কিভাবে জনের ব্যাপারে সবকিছু জানে। কে বলতে পারে হয়তো সোরে সত্যি ভবিষ্যৎ থেকে এসছে। জন বাড়ি ফিরে আসলে দেখে সোরে তার জন্য তার পছন্দের চিকেন স্যুপ রান্না করেছে। এইবার এখন তার বিশ্বাস হতে শুরু করে সোরে হয়তো সত্যি বলছে, তাহলে সে তার পছন্দের ডিশ কিভাবে জানলো। জন জিজ্ঞেস করে যে হয়তো ধরেই নিলাম তুমি ভবিষ্যৎ থেকে এসছো, কিন্তু কেন, সে কি চায়। সোরে জানায় সে বর্তমানে এসেছে জনের জীবন পরিবর্তন করে তার লাইফস্টাইলকে শুধরানোর জন্য। তবে জনের জীবন তো ঠিকভাবেই চলছে। সে তার কথা বিশ্বাস করতে না চাইলে সোরে তাকে স্টুডিও রুমে নিয়ে গিয়ে বলে যে কাল তো জন আর্ট কিউরেটর ডেভিডের সাথে দেখা করে তাকে তার তোলা কয়েকটা ফটো দেখাবে, কিন্তু সে যদি এই ফটোগুলো ডেভিডকে দেখায় তাহলে সে তার একটাও ফটো পছন্দ করবে না, বরং তার উচিত লাদাখের মন্দিরে তোলা ফ্রেম নাম্বার 29-এর ফটো দেখানো, যা ডেভিডের পছন্দ হতে বাধ্য। প্রথমবারের মতন জন সোরের কথায় বিশ্বাস করে সে পরের দিন ডেভিডকে ফ্রেম নাম্বার 29-এর লাদাখের মন্দিরে তোলা বৃদ্ধার ছবিটা দেখায় এবং সাথে সাথেই তার ফটো দেখে ডেভিডের পছন্দ হয়ে যায় এবং পাশের টেবিল থেকে এসব দেখে মুচকি হাসতে থাকে সোরে। বাড়ি ফিরে সোরে তাকে বলে এইবার সে নিশ্চয়ই বিশ্বাস করেছে যে সে সব সত্যি বলছে এবং তার কথা অনুযায়ী চললে জনের জীবনে আরও সফলতা আসবে। অবশেষে জন ভালো ছেলের মতো হ্যান্ডশেক করে প্রমিস করে সে এখন থেকে তার সব কথা শুনে চলবে। আস্তে আস্তে সোরে জনের লাইফস্টাইল বদলাতে শুরু করে। সে জনের ঘরে থাকা সমস্ত সিগারেটের বক্স, নেশাদ্রব্য ফেলে তাকে নিয়মিত শরীরচর্চা করায় এবং ঘুমের সঠিক সময় ঠিক করে দেয়। প্রথম দিকে জন বিরক্ত হলেও সময়ের সাথে এসে সোরের সব কথা নির্দেশ মতো পালন করতে শুরু করলে তার জীবন অনেকটাই পাল্টে যায়। এখন সে নিয়মিত রুটিন মেনে চলে, সাথে জন ও সোরের মধ্যে গড়ে ওঠে একটা সুন্দর সম্পর্ক। তারা ধীরে ধীরে কাছে আসতে শুরু করে। বেশ কিছুদিন পর ডেভিডের ফটো এক্সিবিশনে সবাই লাদাখে তোলা তার ছবি পছন্দ করতে শুরু করলে ডেভিড জনকে আরেকটি বড় অফার দেয়। আসলে কিছুদিনের মধ্যে মাদ্রিদে আরেকটা ফটো এক্সিবিশন রয়েছে এবং ডেভিড চায় সে যেন তাকে তার তোলা আরও কয়েকটা ফটো দেখায়। যদি সেগুলো ডেভিডের পছন্দ হয় তাহলে জনের ফটো এক্সিবিশনে দেখানো হবে। রাতে সোরে জনের আলমারিতে একটা এনভেলপ খুঁজে পায়। সোরে ভাবে এগুলো হয়তো তার এক্স গার্লফ্রেন্ডের, তাই সেগুলো দেখতে চায়। তবে জন কিছুতেই সোরেকে তার এনভেলপ খুলতে দেয় না। পরের দিন জন সোরেকে তার স্টুডিও রুমে নিয়ে এসে জিজ্ঞেস করে মাদ্রিদ ফটো এক্সিবিশনের জন্য তার কোন ধরনের ফটো ডেভিডকে দেখানো উচিত যাতে একেবারেই তার সব পছন্দ হয়ে যায়। তবে জনের মনে হয় স্টুডিও রুমে যেন সব ফটো এখনো কালেকশনে নেই, কিছু একটা ইউনিক তো মিসিং রয়েছে। তাই সোরেকে নিয়ে চলে যায় সুন্দর সমুদ্র সৈকতে। সেখানে সে পড়ন্ত বিকেলে সূর্যাস্তের ছবি ক্যাপচার করতে চায়। তবে সে ফটো তোলার নেশায় এতটাই মত্ত যে সকাল থেকে কিছুই খায়নি। তাই সোরে তাকে ফটো তোলার আগে কিছু খেয়ে নেওয়ার জন্য ডাকতে থাকে, কিন্তু জন তার কথা না শুনে সূর্যাস্তের পারফেক্ট ক্লিকের জন্য অপেক্ষা করতে থাকলে সোরে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। এমন সময় সে লক্ষ্য করে আরে এই দৃশ্য তো আরো সুন্দর লাগছে। তাই সে সোরেকে ক্যামেরার সামনে দাঁড় করিয়েই সূর্যাস্তের ফটো তুলে বাড়ি ফিরে আসে। এরপর আরো কয়েকটা দিন কেটে যায়। এতদিন ধরে জন সিগারেট স্পর্শও করেনি। তবে ডেভিড তার ছবি পছন্দ করবে কিনা এই চিন্তায় সোরে যখন ঘুমিয়ে পড়ে তখন সে গোপনে একটা সিগারেট খেয়ে ফেলে। আসলে সোরে সব সিগারেট ফেলে দিলেও সে কয়েকটা লুকিয়ে রেখেছিল আগে ভাগেই। তবে সোরে তখনও ঘুমোয়নি,
সে দেখে ফেলে জন তাকে প্রমিস করা সত্ত্বেও ধূমপান করছে। সে এইটা দেখে প্রচণ্ড দুঃখ পায় এবং বলে যে এইটা প্রথমবার নয় যখন সে তার প্রমিস ভেঙে সিগারেট ছুঁয়েছে, এর আগেও সে বহুবার এরকম করেছে। সোরে আক্ষেপের সুরে আরও বলে যে এই ধূমপান ও অতিরিক্ত নেশার জন্যেই এখন থেকে ঠিক বিয়ের 8 বছর পর জনের হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হবে। ঠিক তখনই সোরের নাক থেকে হঠাৎ রক্ত পড়তে শুরু করে এবং সে জনের কোলে মাথা রেখে মারা যায়। মারা যাওয়ার আগে শুধু বলে সে যদি এইভাবে 10,000 বারও শেষ হয়ে যায় তবুও সে বারবার তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে। রাত পেরিয়ে সকাল হয়। যথারীতি জন ঘুম থেকে ওঠে এবং সে আজ আবার বিছানার পাশে সোরেকে বসে থাকতে দেখে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো গত রাতেই মারা গেছিল। এদিকে জন উঠে সোরেকে চিনতে পারে না। সে অবাক হয়ে তার পরিচয় জানতে চায়, কারণ সোরের কথা জনের মনেই নেই। অর্থাৎ গত রাতে সোরে মারা যায়নি, বরং সে একটা টাইম লুপে ফেঁসে গেছে। সে বারবার ফিরে আসে জনের জীবন থেকে বদভ্যাসগুলোকে দূর করতে, আলাদা আলাদা উপায় তাকে শুধরানোর জন্য, যাতে তারা বিয়ের পর অনেক বছর সুখে শান্তিতে একসাথে বসবাস করতে পারে। কিন্তু যতবারই জন তার কথা উপেক্ষা করে ততবারই সোরে ব্যর্থ হয়। ফলে টাইম রিসেট হয়ে যায় এবং সে পুনরায় পরের দিন সকালে জনের পাশে জেগে ওঠে। এই লুপ একবার দুবার নয়, বরং অনেকবার রিপিট হয়েছিল। এই কারণেই সে জনের সাথে ঠিক কি কি ঘটতে চলেছে তা আগে থেকেই জানতো। আগেরবার জন ঠিক যা যা করেছিল সে এইবারও সেইটাই করতে থাকে। প্রথমে সে কার্লোকে ফোন করে জানতে চায় এটা প্র্যাঙ্ক কিনা। তারপর সে এলসার সাথে দেখা করতে যাওয়ার সময় আবার ওয়ালেট ও মোবাইল ভুলে যায়। অতঃপর সে এলসার সাথে দেখা করতে যাওয়ার সময় একজন সবজিওয়ালার সাথে তার ধাক্কা লাগে এবং এলসা তার মুখে পুনরায় জল ছুঁড়ে মারে আর সরে তার মুখ মেনু কার্ড দিয়ে ঢেকে নেয়, ঠিক আগের বারের মতো। একইভাবে জন সোরেকে চলে যাবার জন্য বলে এবং সোরে গোটা একটা দিন বেঞ্চে বসে থাকে। মোট কথা একই জিনিস রিপিট হচ্ছিল এবং শেষমেশ জন পুনরায় সোরেকে বিশ্বাস করতে শুরু করে। তবে সোরে ভাবে এইবার হয়তো সে তাকে সত্যি পরিবর্তন করতে পারবে। তবে একদিন সোরে জনকে রাস্তায় মদ্যপান করে পড়ে থাকতে দেখে। ফলে পুনরায় সোরের নাক থেকে রক্ত পড়ে ও সে মারা যায়। এইরকমভাবে বহুবার সোরে ফিরে এসে জনের জীবন পরিবর্তন করতে চায়, তবে প্রতিবারেই সে ব্যর্থ হয়। সোরে জনকে জানায় সে যদি তার জীবন পরিবর্তন করতেই না চায় তাহলে সে যেন সিন্ডির বিয়েতে সোরের সাথে দেখাই না করে। এতে তাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক তৈরি হবে না এবং তাদের বিয়েও হবে না, কারণ হয়েই বা কী লাভ যদি সে কিছু বছর পর শেষ হয়ে যাবে। অবশেষে বহুবার চেষ্টার পরে সোরে মারা যাওয়ার আগে আক্ষেপ করে বলে হয়তো কিছু মানুষ সত্যি কোনোদিন পরিবর্তন হতে চায় না। পরের দিন সোরে আবার তার পাশে জেগে ওঠে, তবে এইবারে সে জনের জেগে ওঠার আগেই ঘর থেকে বেরিয়ে যায়, কারণ এতদিনে সোরে প্রায় কয়েকশো বার তাকে পরিবর্তন করার চেষ্টা করেছে, কিন্তু বারবার সে ব্যর্থ। তাই সে আর চেষ্টা করতে চায় না, বরং টাইম লুপের মধ্যে শুরু করতে চায় জীবনের এক নতুন অধ্যায়। সে আজও ক্যাফেতে জনকে এলসার সাথে দেখে, কিন্তু এইবারে সে আর ক্যাফেতে যায় না এলসাকে সত্যিটা জানাতে, বরং সোরে বিভিন্ন শপে ঘোরাঘুরি করতে থাকে একটা চাকরি খোঁজার জন্য। যদিও প্রথমে কেউ তাকে চাকরি দিতে রাজিই হয় না। অবশেষে সুযোগ পেল একটা ব্রাইডাল শপে ফ্যাশন ডিজাইনার হয়ে কাজ করার। শপের মালিক মার্কো কাস্টমারদের সাথে সোরের ব্যবহার ও তার কাজের ধরন দেখে অবাক হয়ে যায়। সে তাকে থাকার জন্য একটা ঘর দেয়, তবে মার্কো সোরের কাছে কোনো অতিরিক্ত ব্যাগ বা পোশাক দেখতে না পেলে তাকে জিজ্ঞেস করলে সোরে কোনো উত্তর দেয় না। মার্কো ভাবে হয়তো সোরেকে কেউ বিয়ের জন্য প্রমিস করে ক্রোয়েশিয়ায় এনেছিল, তবে সে এখন তাকে ছেড়ে চলে গেছে বলেই সোরের এই অবস্থা। এদিকে সোরে জনের কথা ভুলে তার কাজে মন দেওয়ার চেষ্টা করে। তবে একদিন মার্কোর দোকানে ব্রাইডাল ড্রেস কিনতে আসে জন ও তার গার্লফ্রেন্ড এলসা। মার্কো সোরেকে দায়িত্ব দেয় জনের মাপ নেওয়ার। সে কোনোভাবে নিজেকে সামলে জনকে না চিনতে পারার ভান করে তার মাপ নিতে শুরু করে। তবে এক পর্যায়ে এসে সোরে সব কথা মনে পড়ে যায়। তখনই তার মনে পড়ে মার্কোর বলা একটা কথা, আমরা আমাদের অতীত, নিয়তি ও মৃত্যুকে পরিবর্তন করতে পারি না, তবে আমরা একটু চেষ্টা করলেই সর্বদা অতীতকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারি। তাই সোরে সিদ্ধান্ত নেয় জীবনে এগিয়ে যাওয়ার। তাই সে আরেকবার জনের মাপ নিতে গেলে দেখে এলসা জনের সাথে কোনো এক বিষয় নিয়ে ঝগড়া করছে এবং কিছুক্ষণ পর সে ওর উপর রেগে দোকান থেকে বেরিয়ে যায়। তারা চলে যাওয়ার পর সোরে মার্কোকে জড়িয়ে ধরে। মার্কো বুঝতে পারে সোরের আজ এইরকম অবস্থার জন্য জন দায়ী। মার্কো এতদিনে সোরেকে মেয়ের মতো ভালোবেসে ফেলেছে, তবে হঠাৎ সোরের নাক থেকে আবার রক্ত পড়তে শুরু করে এবং সে মারা যায়। পরের দিন সোরে পুনরায় জনের পাশে জেগে ওঠে এবং জন এখনো ঘুম থেকে না ওঠায় সে তার আলমারি থেকে সেই এনভেলপ বের করে যেটা জন তাকে খুলতে বারণ করেছিল।
সোরে এনভেলপটি খুলে অবাক হয়ে যায়, কারণ সেইখানে এক্সের পাঠানো লেটার নয়, বরং ছিল অনেকগুলো ছবি, যেগুলোর পিছনে জন তার বাবার উদ্দেশ্যে কিছু মেসেজ লিখে রেখেছে। এইগুলো পড়ে সোরে বুঝতে পারে জন তার বাবাকে নিশ্চয়ই অনেক মিস করে, আর হয়তো এই মানসিক আঘাতটাই তার সব খারাপ অভ্যাসের মূল কারণ। তবে এতক্ষণে জনের ঘুম ভাঙলে সে দেখে সোরে তার আলমারি খুলে এনভেলপ থেকে চিঠিগুলো বের করে পড়ছে। জনের যেহেতু আগের টাইম লাইনে ঘটা কোনো ঘটনা মনে থাকে না, তাই সে এইবারেও সোরেকে চিনতে পারে না। সোরে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে তাকে বাবার সাথে দেখা করার জন্য, তবে সে তার কোনো কথা না শুনে তাকে ঘর থেকে বের করে দেয়। তো প্রতিবারের মতন একইভাবে এইবারেও সোরে টাইম লুপে ফিরে আসে এবং পুনরায় জনকে বোঝানোর চেষ্টা করে সে যেন তার বাবার সাথে একবার দেখা করে। তবে এইবারেও জন সোরের কথা তো শোনেই না, বরং তাকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তী লুপে সোরে জনের ঘুম থেকে ওঠার জন্য অপেক্ষা করে এবং তারপর স্বাভাবিকভাবেই জন কার্লোকে ফোন করে এবং ক্যাফেতে আসে এলসার সাথে দেখা করার জন্য। মানে প্রতি টাইম লাইনে যা হয় তাই ঘটতে থাকে। এইবারও জন সোরেকে বিশ্বাস করে তার কথা সব শুনতে শুরু করে। তবে এতদিনে সোরে বুঝতে পারে জন এমনি এমনি নেশা ছাড়বে না, এর জন্য তাকে তার মানসিক আঘাতকে সারাতে হবে, আর সেই জন্য জনকে তার বাবার সাথে দেখা করতে হবে। তাই সোরে বোঝায় সে যেন একবার বাবার সাথে দেখা করে, না হলে হয়তো তার জীবনে আক্ষেপের শেষ থাকবে না। জন জানায় তার বাবার নাম ছিল সেনো। তার যখন মাত্র 4 বছর বয়স, তখন উনি তাদের ভুলে অন্য এক মহিলাকে বিয়ে করে নতুন করে সংসার শুরু করে। এরপর সে আর কোনো দিন তাদের সাথে দেখা করতেও আসেনি। তবুও তার মধ্যে আশা আছে, এই কারণেই সে এখনো ক্রোয়েশিয়ায় রয়ে গেছে, কিন্তু তাকে সে কোনোদিনই ক্ষমা করতে পারবে না। কোন ধরনের মানুষ শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভেবে কিভাবে নিজের পরিবারকে ছেড়ে দেয়? সব কথা শুনে সোরে বলে জনের সাথেও তো তাহলে তার বাবার কোনো ফারাক নেই, কারণ সে নেশা ছাড়তে পারছে না, এবং নেশা ছাড়তে না পারলে সে বিয়ের কিছু বছরের মধ্যেই মারা গিয়ে সেও তার বাবার মতো সোরেকে ফেলে চলে যাবে। এমন সময় সোরের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে এবং আরেকবার টাইম লুপ শুরু হয়। পরের দিন ঘুম থেকে উঠে সোরে আর জনের সাথে নয়, বরং কার্লোর সাথে দেখা করে তাকে বলে সে হচ্ছে সোরে, জনের ফিউচার ওয়াইফ, এবং সব বিস্তারিতভাবে বলার পর কার্লো সোরেকে বিশ্বাস করে নেয় এবং তাকে জানায় এলসাও বারবার জনকে বলতো তার বাবার সাথে দেখা করার জন্য, কিন্তু সে কোনোদিনও তার কথা শোনেনি। আসলে এলসা তাকে সব সময় কন্ট্রোল করতে চাইতো, সে তার সিদ্ধান্তগুলো জনের উপর চাপিয়ে দিত। সোরে এতক্ষণে বুঝতে পারে সেও তো জনের সাথে এইটাই করছে, সে তার সিদ্ধান্তগুলো তার উপর চাপিয়ে দিচ্ছে। তাই এইবার সে জনকে কিচ্ছু বলে না তার কি করা উচিত, বরং শুধু বলে যেটা করলে তার ভবিষ্যৎ ভালো হবে সে যেন সেইটাই করুক, কারণ সোরে তার জীবন কোনোদিনই বদলাতে পারবে না। যদি কেউ পারে তাহলে সেটা একমাত্র জন নিজেই। জন সোরের থেকে তাদের বিয়ের পরবর্তী জীবন, মানে বিয়ের পর তাদের সম্পর্ক কেমন হবে, তাদের মধ্যে ঝগড়া হবে নাকি, এসব ব্যাপারে জানতে চাইলে সোরে জানায় অন্য সব দম্পতির মতোই তাতে ঝগড়া হবে, কিন্তু দিনের শেষে তারা সব সময় একে অপরের সাথে থাকবে। সোরে আরও বলে বছরের পর বছর জন এইখানে নিজেকে গুটিয়ে রেখেছে শুধুমাত্র তার বাবা তাদের সাথে অন্যায় করেছিল বলে। তবে সে যদি একবার তার বাবার সাথে দেখা করে তাহলে সে পুনরায় জীবনে এগিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাবে। তবে সোরে তাকে বলছে বলে নয়, শুধুমাত্র যদি সে চায় তাহলেই যেন তার বাবার সাথে দেখা করে। সোরের এই কথাগুলো শুনে জন তার বাবার সাথে দেখা করার অবশেষে সিদ্ধান্ত নেয়। সোরে ও জন সেনোর বর্তমান ঠিকানায় পৌঁছয়, কিন্তু ঠিক তখনই সোরের নাক থেকে রক্ত পড়তে শুরু করে এবং আরও একবার টাইম লুপ শুরু হয়। পরের দিন ঘুম থেকে উঠে পুনরায় জন সোরেকে বিছানায় তার পাশে বসে থাকতে দেখে। আগের টাইম লাইনের মতোই জনের সাথে পরপর সব ঘটনা ঘটে গেলে শেষ অবধি সে আবার সোরের কথা শুনতে শুরু করে, সাথে সে আরও একবার তার বাবার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এইবারেও জন তার বাবার সাথে দেখা করার আগেই টাইম লুপ শুরু হয়ে যায়। যতবার টাইম রিসেট হয় প্রতিবার টাইম লুপ আরও ছোট হতে থাকে। আসলে জলবায়ুর পরিবর্তনের ফলে এখন সূর্যাস্ত আগে হতে শুরু করেছে, আর দিন শেষে তো সোরের টাইম রিসেট হয়ে যায়। তাই সময় শেষ হয়ে যাওয়ার আগে সোরে কোনোদিনই জনকে তার বাবার কাছে নিয়ে যেতে পারে না। সে বুঝতে পারে তার পক্ষে জনকে তার বাবার সাথে দেখা করানো সম্ভব নয়। শেষ অবধি আর লুপ চালিয়ে যাওয়া সম্ভব না হলে সোরে তার সাথে শেষবারের মতো হ্যান্ডশেক করে জনকে প্রমিস করতে বলে সে যেন তাকে কোনোদিনই ভুলে না যায়। অতঃপর জন একদিন একাই ঘুম থেকে উঠল। আজ তার আশেপাশে সোরের কোনো চিহ্ন নেই, তারও সোরের কোনো কথা মনে নেই। স্বাভাবিকভাবে সে এলসার সাথে সেই ক্যাফেতে দেখা করতে যায় এবং এলসাও তাকে একই কথা বলে যে তার বাবা তাদের সম্পর্ক মেনে নিয়েছে, এমনকি সে তার জন্য একটা রেস্টুরেন্ট খুলে দেবে। তবে জন যেহেতু হতে চায় একজন বিখ্যাত ফটোগ্রাফার এবং সে বুঝতে পারছিল এলসা তাকে সব সময় কন্ট্রোল করতে চায়, তাই সে তার সাথে ব্রেকআপ করে।
জনের এই টাইম লাইনে এখনো সোরের সাথে দেখা হয়নি, তাই সে তার মনের দুঃখের কথা শেয়ার করতে যায় কার্লোর কাছে। জন কার্লোর কাছে নিজের এক অদ্ভুত শূন্য অনুভূতির কথা বলে, তবে এর কোনো ব্যাখ্যা সে তাকে দিতে পারে না। শুধু মনে হচ্ছিল তার যেন জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে, আর হচ্ছেও তাই। সে এতদিন পর নিজে থেকে তার বাবার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। পরের দিন জন সেনোর সাথে দেখা করতে গেলে দরজা খোলে সেনোর দ্বিতীয় স্ত্রী, মানে যার সাথে বিয়ে করার জন্য সে তাদের ছেড়ে চলে গেছিল। তবে জন তাকে তার আসল পরিচয় দেয় না, শুধু জানায় সে সেনোর পরিচিত এবং তার সাথে দেখা করতে চায়। জন ঘরে প্রবেশ করলে দেখে সেনো তার দ্বিতীয় স্ত্রীর সন্তানের সাথে বেশ আনন্দে সময় কাটাচ্ছে এবং সে এখন অনেক খুশি। তবে এই দৃশ্য দেখে জন আর খুশি থাকতে পারে না। সেও তো এইরকমই একটা ছোটবেলা চেয়েছিল, তাই সে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। সে তার বাবার সাথে দেখা না করেই চলে যাচ্ছিল। তবে তখনই সেনোর টেবিলে জনের নজর পড়ে একটা ছবিতে, যেখানে সে তার বাবার কোলে বসে। অর্থাৎ হয়তো এখনো সেনো তাকে পুরোপুরি ভুলে যায়নি। কিছুক্ষণ পর সেনো ভিতরে আসলে ততক্ষণে জন চলে যায়। সে শুধু বাবার জন্য রেখে যায় একটা ফটো, যার পিছনে তার উদ্দেশ্যে লেখা একটা মেসেজ, যেখানে সে লিখেছে সেনো তাদের সাথে যা করেছিল তা কিন্তু ঠিক করেনি, তবে তাও সে 4 বছর জনের সাথে ছিল, তাই সে তাকে ধন্যবাদ জানিয়ে সব কিছুর জন্য তাকে ক্ষমা করে দেয়। সেনো বুঝতে পারে তার সাথে যে দেখা করতে এসেছিল সেইটা আর অন্য কেউ নয়, তার সন্তান। সে চারিদিকে জনকে খোঁজার চেষ্টা করে, তবে কোথাও খুঁজে পায় না। জন এখন ক্রোয়েশিয়া পিছনে ফেলে চলে এসেছে তার নিজের বাড়ি জাকার্তায়। সে সব নেশা ছেড়ে দিয়েছে, এখন নিয়মিত শরীর চর্চা করে। তার জীবন পুরোপুরি বদলে গেছে। আসলে শরীর কথাই ঠিক ছিল, সে এতদিন ধরে বাবাকে ক্ষমা করতে পারেনি, আর তাই প্রতি মুহূর্তে জন নিজের অজান্তেই মানসিক অবসাদে ভুগত। সে সব সময় তার বাবাকে দোষারোপ করত বলেই এই জন্য সে নেশা করতে শুরু করে। কিন্তু এখন সে তার বাবাকে ক্ষমা করে দিয়েছে, সে এখন মুক্ত, আর তাই এখন তাকে আর নেশা করার দরকারও পড়ে না জীবনের কঠিন বাস্তব লুকিয়ে রাখার জন্য। বছর কয়েক পর জনের স্বপ্ন পূর্ণ হলো। জাকার্তায় তার প্রথম সোলো ফটো এক্সিবিশন হয়। সেখানে তার ছবি দেখতে আসে একটি মহিলা, যে হলো বর্তমান সময়ের সোরে। তবে এই সময় তারা একে অপরকে চেনেই না, তাই বর্তমানে তাদের দুজনের একে অপরের সম্পর্কে কিছুই মনে নেই। এমন সময় ফটো এক্সিবিশনে সোরের নজর পড়ে একটা অপরূপ সুন্দর সূর্যাস্তের ফটোর দিকে, ঠিক যেমনভাবে জন সোরেকে সামনে রেখে সূর্যাস্তের ছবি ক্যাপচার করেছিল। তবে এখন যেহেতু জন সোরেকে চেনে না, তাই সোরে এখন এই ফটোতে নেই, কিন্তু সোরে তার প্রতি এক অদ্ভুত টান অনুভব করে। জন তার কাছে গিয়ে ফটো সম্পর্কে ব্যাখ্যা করতে শুরু করে। শেষমেশ জন সোরেকে নিজের পরিচয় দিয়ে তার দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়। তবে পর মুহূর্তে তাদের হাত ছোঁয়া মাত্রই আগের এতগুলো টাইম লুপের সব স্মৃতি মনে পড়ে যায়। জন বুঝতে পারে সোরে তার জীবনে এর আগে প্রায় কয়েক হাজার বারের বেশি সময় এসে তার জীবন পরিবর্তনের চেষ্টা করেছিল। আর যদি তার স্বপ্ন পূরণ হয়েছে, তাহলে এর পিছনেও অবদান রয়েছে সোরের। সে আজ জনকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে। সোরে বুঝতে পারে জনই হলো তার ফিউচার হাজবেন্ড। এতে তার চোখ কান্নায় ভিজে আসে। জানতে পারে বিয়ের কিছু বছরের মধ্যেই জন হার্ট অ্যাটাকে মারা গেলে সে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করলেও ব্যর্থ হয়। জনের মৃত্যুর কয়েকদিন পর সোরে জানতে পারে যে তার শেষ ইচ্ছে ছিল আর্কটিক জোনে গিয়ে অরোরার ফটো ক্যাপচার করার, কারণ একমাত্র সেইখানেই কোনো টাইম জোন নেই। তবে সে তো এখন এই দুনিয়াতে আর নেই, তাই সোরে জনের স্বপ্ন পূরণ করতে একাই চলে যায় আর্কটিক জোনে। সে দেখতে পায় অসাধারণ সুন্দর অরোরা। সে ফিরে এসে জনের লেখা শেষ নোটগুলো আরেকবার পড়তে শুরু করলে ঘুমে তার চোখ জুড়িয়ে আসলে কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সে চোখ খুললে দেখে তার পাশে শুয়ে রয়েছে জন, তবে সে এখন জীবিত। যদিও কিছু বুঝে ওঠার আগেই তার নাক থেকে রক্ত পড়তে শুরু করে এবং সে মারা যায়, এবং পরের দিন সে পুনরায় জনের বেডরুমে জেগে ওঠে। এই ঘটনা বহুবার রিপিট হলে সোরে বুঝতে পারে সে টাইম লুপে ফেঁসে গেছে, আর এখান থেকে বেরোতে হলে তাকে জনের জীবনের খারাপ অভ্যাসগুলোকে শুধরোতে হবে। আর শেষ অবধি সে তার কাজে সফল হলে সোরে টাইম লুপ থেকে বেরিয়ে বর্তমান সময়ে ফিরে আসে ও ফটো এক্সিবিশনে তাদের একে অপরের সাথে দেখা হয়। অবশেষে পুরনো সব কথা মনে পড়লে সোরে ও জন একে অপরকে জড়িয়ে ধরে। আসলে মাছ দরিয়ায় যখন সব আশা শেষ বলে মনে হয়, ঠিক তখনই সঠিক মানুষটা ধ্রুবতারা হয়ে আসে। সে শুধু পথই দেখায় না, তার ভালোবাসার ছোঁয়ায় একটা ছন্ন ছাড়া জীবন সুন্দর গন্তব্য খুঁজে পায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও, আর আমায় ইনস্টায় ও ফেসবুকে ফলো করতে ভুলো না, লিংক ডেসক্রিপশনে রইল।